Hello everyone, good morning. Jai Shri Ram, Jai Bajrangbali from শিলিগুড়ি from আমার মামার বাড়ি। কালকে আমরা রাইড কমপ্লিট করে এসেই আমার মামার বাড়িতে উঠলাম। উঠেই এত টায়ার্ড ছিলাম, একটু স্নান ফান করে খেয়ে দিয়ে ঘুম, সে উঠলাম সন্ধ্যাবেলা উঠে তারপর আমার মামাতো ভাই রিপনের সঙ্গে একটু আশেপাশে ঘুরতে গেলাম। তো এই কারণে কালকে আর কোনো ভ্লগই করিনি, তো কালকে ওখানে স্টপ করে দিয়েছিলাম। তো আজকে আমার মামাতো ভাই বললো চলো, আজকে তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে দিনটা পুরোটা মামার বাড়ি থাকবো, কোথাও বেরোবো না, পুরোটা রেস্ট ডে রাখবো। তো আমার ভাই বললো যে না চলো আজকে অনেক জায়গাতে ঘুরে আসি, আশেপাশ থেকে ঘুরে আসি। সেই কারণে আজকে এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটু ঘুরতে যাবো, দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের ডাউহিল ফরেস্টে, কিন্তু এখানে কাউকে বলছি না, কারণ যদি মামি শোনে বা সুস্মিতা যদি শোনে তাই যেতে যাবে না, ওরা যেতে চাইবে না। তো তোমরা জানো, কারণ সবাই জানো কেন ডাউহিল ফরেস্টে বারণ করবে। অ্যান্ড ডাউহিল ফরেস্ট হচ্ছে ইন্ডিয়ার টপ হন্টেড ফরেস্ট, তো সেটা বললে কেউ অ্যালাউ করবে না। যে কারণে আমি আর রিপন ছবি প্ল্যান করলাম যে ওখানে যাবো, কাউকে বলবো না, জাস্ট আমরা 2-3 জন মিলে বেরিয়ে যাবো। সুস্মিতা গিয়ে তারপর জানাবো, এখন জানাবো না। ওই জন্য চুপচাপ বাড়িতে গেলে আমরা অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু ওই জায়গার কথা বলছি না। যাক, তোমাকে ওখানে দেখাবো, আর ইচ্ছে ডাউহিল ফরেস্টের পুরো ভেতরে ঢুকে তোমাকে দেখাবো সব কিছু, ভেতরে কী সিচুয়েশান, কেমন ফিল, যতটা পারি ভিডিও করবো। তো আমরা আমাদের আজকের দিনের জার্নি স্টার্ট করে দিলাম, আর আমার ঠিক সামনে দিয়ে যাচ্ছে আমার ভাই রিপন। তো আমরা আছি এই মুহূর্তে শিলিগুড়ির ভেনাস মোড়ে। তো আমি আর গুগল ম্যাপ লাগালাম না, রিপনই আমাকে গাইড করছে। শিলিগুড়ি টাউনটা খুব ছোট হলেও কি হবে, এখানে কিন্তু জনঘনত্ব খুব বেশি, বেশ কনজেস্টেড। ক্রস করছি আমরা মহানন্দা নদীর উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। মহানন্দা নদীতে কিন্তু এখন মোটেও জল নেই, কারণ এটা মূলত বর্ষার জলে পুষ্ট একটা নদী। চলে আসলাম আমরা দার্জিলিং মোড়ে, আর এখান থেকে আমার নিতে হবে রাইট সাইড। সামনে মাইল ফলকে দেখাচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার আর কার্শিয়াং 45 কিলোমিটার। আমরা কিন্তু অলরেডি টয় ট্রেনের লাইন দেখতে পেয়ে গেছি। এই দেখো সোজা যাচ্ছে টয় ট্রেনের লাইন, হয়তো টয় ট্রেনও দেখতে পাবো একটু পরে। চা বাগান কিন্তু অলরেডি স্টার্ট, দেখো এখানে কি সুন্দর চা বাগান। চলে আসলাম আমরা শুকনা ফরেস্ট, আর এখানে দেখো কত লোক চা বাগানে কাজ করছে, সব মাথার উপর ছাতা দিয়ে সব এখানে চা তুলছে। কি সুন্দর লাগছে বলো, কি সুন্দর। আর এতক্ষণে কিন্তু অ্যাকচুয়ালি দূরে পাহাড় দেখা যায়, কিন্তু অলরেডি আমি আবছাতে দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু কুয়াশা প্রচুর, তো সে কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর আই এম শিওর গোপ্রোতেও দেখা যাবে না। কার্শিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং 69, আর সোজা গিয়ে বাদিক গেলে মিরিক 30 কিলোমিটার। আমার দুপাশে শুকনা ফরেস্ট, বা ডান দিকে কিছু আর্মি ক্যাম্পও রয়েছে, আর শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে এখন আপহিলে উঠছি। রাস্তা দেখো পুরো ফাঁকা, লোকজন সব নেই বললেই চলে। কি সুন্দর লাগছে, দুপাশে পুরো ঘন সবুজ, ও বলার ভাষা নেই। আর এই তো বিউটি সবাই শুরু, এখন সামনে তো আসতে হচ্ছে পাহাড়। রিপনকে আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না লুকিং গ্লাসে তাকিয়ে। আমি তো আমার অ্যাডভেঞ্চার বাইকে সবাই তত্তর করে টেনে বেরিয়ে যাচ্ছি, এই তো বেচারি স্কুটি নিয়ে আসছে, টানতে পারছে না মনে হয় ঠিকঠাক। এই পাহাড়ের কর্নারিং পুরো মুড বদলে দেয়। পুলিশ ধরেছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, मेरा बाइक। हाँ वहीं से दिखा दीजिए। ठीक है, পুলিশের গাড়ির কোনো ডকুমেন্টস চেক করলো না, শুধু লাইসেন্সটা চেক করে ছেড়ে দিল। আমি সুন্দর ফিল নিতে নিতে আসছিলাম কর্নারিংয়ে, দুম করে পুলিশ ধরলো। সঙ্গে সঙ্গে কর্নারেই ব্রেকটা মারতে হলো। ল্যান্ডস্লাইড জোন দেখো, অলরেডি কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে পড়ে আছে এখানে বেশ পাথর জমে আছে। তো ল্যান্ডস্লাইড জোনে বেশিক্ষণ থাকাটা উচিত না, বেরিয়ে যেতে হয়। আর টার্নিংগুলো, ও এ টার্ন ক্যান চেঞ্জ ইউর মুড। এই জায়গাটা টার্নিংটা খুব রিস্কি, কারণ এখানে অলরেডি বালি ফালি পড়ে আছে টার্নিংয়ের মুখেই। তো হাইট গেইন করছি, সামনের ভিউগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যেহেতু এয়ার প্রেশারটা কমছে, তো সেহেতু কানে কিন্তু একটু প্রেশার লাগছে, বারবার কানে অ্যাডজাস্ট করতে হচ্ছে এয়ার প্রেশার। আর অ্যাকচুয়ালি সুস্মিতা কিন্তু জানে না আমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছি।
ও তো জানলে ও তো যেতেই চাইবে না, কারণ ও এসব জায়গা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করে। ওকে বলবোই না কোথায় যাচ্ছি, জাস্ট গিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসবো। বাড়ি আসার পরে বলবো যে তুমি কোথায় গেছো, ও বলবোই না জায়গাটার নাম। ও বললে আর যাবে না, ও এমনি খুব সাহসী, কিন্তু এই হন্টেড জায়গাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। আর আমরা চলে আসলাম রংটংয়ে। আর গতবার গতবার যখন এসেছিলাম এখান থেকেই আমার ক্যামেরা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিল। বাইকারের জন্য এর থেকে ভালো রাস্তার কি হতে পারে। এখান থেকে একবার দেখো ভিউটা, আর ওখানে দেখো পুরো স্টেপ বাই স্টেপ এটা পুরো দেয়ালের মতো পাহাড় বেয়ে নেমে গেছে। তো এই জায়গাটা দেখানোর জন্য তোমাকে এখানে দাঁড়ালাম। এই জায়গা থেকে দেখো কতটা ওপেন। আর তখন তোমাকে দেখাচ্ছিলাম না যে পুরো সিঁড়ি ধাপ ধাপ নেমে গেছে, এই যে এইখানটাই দেখো যে পুরো ধাপে 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 দেয়ালের মতো নেমে গেছে। ওই আমরা তখন ওখানটায় ছিলাম, ওখান থেকে এটাকে দেখে মনে হচ্ছিল প্লেন দেয়াল। এখন বলছেন এটা প্লেন দেয়াল না, পুরো স্টেপ বাই স্টেপ নেমে গেছে। আমার মনে হচ্ছে হয়তো ল্যান্ডস্লাইড আটকানোর জন্য এটা করা হয়েছে। এখানটায় একটা ঝর্ণা আছে, কিন্তু এখন কোনো জল নেই ঝর্ণাটায়। তো জল না থাকা এটা কিন্তু আমার জন্য একটা গুড নিউজ, কারণ ঝর্ণায় জল না থাকার মিনিং একটাই যে ওপরে কোনো বৃষ্টি হচ্ছে না। তো এটা আমার জন্য গুড নিউজ। তো আমরা ওয়েদার ক্লিয়ার পাবো। আমরা প্রায় চলে আসলাম। আর এখানে দেখে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টের নাম হলো গিধি ভিউ পয়েন্ট। আমরা উঠে চললাম গিধি ভিউ পয়েন্টে। ওয়াও ম্যান, ওয়াও, কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো ওপেন। যদি কুয়াশাটা না থাকতো আরও সুন্দর লাগতো। এখন কুয়াশার জন্য খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু তাই হেভি লাগছে। আর নিচে দেখো ওখানটায় সব চা বাগানগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, কেমন লাগছে সুস্মিতা? আর এই হচ্ছে আমার ভাই রিপন। আগেদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি। অ্যাকচুয়ালি আমরা দুজন অলমোস্ট সেম এজ, মানে ও আমার থেকে জাস্ট 7 মাসের বড়, কিন্তু ওকে আমি দাফা দেখি না, ও নাম ধরেই সব। ও আমাকে তিতাকারি করে, আমি ওকে তিতাকারি করি। ওই যে সামনে দেখা যাচ্ছে যে প্রচুর ঘর বাড়ি, ওটাই হলো কার্শিয়াং। দেখো এখান থেকে দেখে মনে হচ্ছে পুরো সাজানো গোছানো একটা জায়গা। আর এই যে এত হাইট গেইন করলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এখানে। টয় ট্রেনের দেখাও আমরা পেয়ে গেলাম, মানে একদম ষোলকলা পূর্ণ হয়ে গেল। চলে আসলাম আমরা কার্শিয়াং সিটি। পুরো একটা সিটি, সবই আছে এখানে, কি নেই, দোকানপাট সব আছে এখানে, পুরো একটা বাজার। আমাদের এই রাস্তার সামনে দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে রাস্তা উঠে যাচ্ছে, সরু রাস্তা, ওই দিকে উঠে যেতে হবে। হাইওয়েটা সরে বেরিয়ে যাচ্ছে আর আমরা ডান দিকে উঠে যাবো। আমরা তখন অ্যাকচুয়ালি রাস্তাটা ভুল করেছি। আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছিল জায়গাটা, রাস্তাটা, কিন্তু এখানকার লোকাল লোক বলছে না, ওখানে রাস্তাটা না, পেছন দিকে যেতে বললো। আর এই কার্শিয়াংয়ের সঙ্গে আমার কী শত্রুতা আমি বুঝি না। আগের বারে যখন আমি এসেছিলাম, তুমি আমাদের নর্থ বেঙ্গল মোটো ক্যাম্পিংয়ের সিরিজটা দেখবে, আমি ঠিক এই কার্শিয়াংয়ে এসেই এখানকার রেল লাইনের উপরে স্লিপ খেয়ে পড়েছিলাম। আর এবারও কার্শিয়াং এসে স্লিপ খেয়ে পড়েছে। আমি জানি না এই পার্টিকুলার লোকেশনের সঙ্গে আমার কী শত্রুতা, এখানে আসলে আমি পড়বো। এখানকার রাস্তাগুলো একদম পুরো খাড়া খাড়া, আর আমাদের এখান থেকে নিতে হবে ডান দিকে। ডাউহিল ইস তরফ। আমরা অলরেডি ডাউহিল চলে এসেছি। দেখতে পাচ্ছ ডাউহিলেরই ফরেস্ট। আর সামনে এখান থেকে আরও দেখা যাচ্ছে 2.2 কিলোমিটার পরে স্কুলটা, মানে ডাউহিলের যেটা মেইন ফরেস্ট, যেটা অ্যাকচুয়ালি হন্টেড ফরেস্ট বলে বিখ্যাত, সেটা আরও পরে, সেটা হচ্ছে স্কুলের পেছন দিকটার ফরেস্টটা। তো আমরা ওই দিকটাতেই যাব। দেখো এখানটায় অলরেডি কি ঘন জঙ্গল, আর বুদ্ধিস্টদের এই প্রেয়ার ফ্ল্যাগগুলো এখানে লাগানো।
কি সুন্দর লাগছে। আমরা অলরেডি ডাউহিল ফরেস্টের মধ্যেই আছি, আর সামনের দিকটা হলো ডেথ রোড, যেটা মেইনলি সব থেকে বেশি হন্টেড প্লেস যেটা। যাই হোক, ওই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর এই দেখো এখানে কতগুলো বানর, ছোট্ট ছোট্ট বানর, ছানা পোনা বড় সব রকমের বানর আছে এখানে। এই স্কুলটা একবার দেখো, কি সুন্দর স্কুলটা। রিপন বলছে এই জায়গাটাকে নাকি ডেথ রোড বলা হয়। আর এখানকার জঙ্গলগুলো একবার দেখো কতটা ঘন, দেখেই কেমন একটা কিন্তু ফিল হচ্ছে। এখানে মেবি আমাদের রোড শেষ, না আরও যাওয়া যাচ্ছে। এখানে একটা মিউজিয়ামও আছে। আই থিঙ্ক আমাদের রোড এখানেই শেষ, এরপর রোড নেই। এখানটায় আমি আমার বাইকটাকে রেখে আমরা চলে আসলাম ডাউহিলে। এখন আমি আছি মেইন ফরেস্টের ভেতর দিকটা। সুস্মিতাকে আমি এর জন্য বলছি না, ও এখনও ঠিক অতটা জানে না এক্স্যাক্টলি ডিটেলসে যে ও কোথায় এসছে, সেই কারণে এখন নর্মাল আছে। কিন্তু ও কিন্তু জানলে খুব বকাঝকা করতো, কারণ এইসব জায়গা অ্যাভয়েড করার চেষ্টা করে। সত্যি এই একটুখানি ভেতরে ঢোকার পরে কিন্তু বেশ ঠান্ডা ফিল হচ্ছে, অন্যরকম ফিল হচ্ছে। আমার চারপাশটা তোমরা একবার দেখো, কি সুন্দর চারপাশটা। কিন্তু যেটা সবাই বলে যে এখানে আসলে একটা মানে হন্টেড ফিল, ইরিটেশন ফিল হয়, আমি কিন্তু সেরকম কোনো ফিলিং পাচ্ছি না। আমার বেশ নর্মাল লাগছে জায়গাগুলো। দেখো জায়গাগুলো ওই জঙ্গল হিসেবে কিন্তু বেশ ঘন জায়গাটা, আমার কিন্তু দারুণ লাগছে জায়গাটায়। তো এখন ঘুরতে বাজে 1:16, আর আমি এখানে এই জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ছিলাম। আমরা অনেকক্ষণ বেশ ফটোশ্যুট করলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কিচ্ছু ফিল হয়নি। জানি না কেন এখানে হন্টেড বলে। এবার হ্যাঁ, সেটা হতে পারে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, টাইম ভ্যারি করতে পারে। এখন দুপুর, সেটা হয়তো রাত্রেবেলা একটা আলাদা ম্যাটার ফিল করতে পারে। তো যাই হোক, সেটা আমি নিজে কোনো সিদ্ধান্তে আসবো না যে হ্যাঁ হন্টেড আছে কি নেই, সেটা আমার সিদ্ধান্ত করার কাজও না। কিন্তু এটা বলতে পারি জঙ্গলটা অসাধারণ সুন্দর। যেমনি এরকম লম্বা লম্বা পাইন ফরেস্ট, তেমনি পুরো ছায়া হয়ে রয়েছে, ভেতরটা অন্ধকার অন্ধকার। অসাধারণ সুন্দর লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে। আমরা এইখানটায় 1 ঘন্টার থেকে বেশি টাইম স্পেন্ড করেছি আমরা, তো খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন ব্যাক করার পালা। মামি বাড়িতে ভাত রান্না করে রেখে দিয়েছে, মামি নাকি আজকে বিরিয়ানি রান্না করেছে, তো সেই লোভেও সেটাও লোভ লাগছে। তো তাড়াতাড়ি যেতে হবে, যেতে তোমাকে বাকিটা আরও ভিউটা দেখাচ্ছি সুন্দর করে। চলো, একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। রাস্তা দিয়ে একজন লোক বলল এদিকে নাকি একটা পার্ক আছে। তো যাই হোক, আমরা এখন ওই পার্কের দিকেই যাচ্ছি, দেখি কেমন দেখতে লাগে পার্কটা। এটাই হচ্ছে ডাউহিল ইকো পার্ক। তো এই হলো ডাউহিল ইকো পার্ক, বেশ সুন্দর সাজানো গোছানো। আর সুস্মিতা তো এখানে এসেই এই ঘুরন চক্কিটা চড়তে ইচ্ছা করছে। বসে পড়ো সুস্মিতা, বসে পড়ো ওর উপরে। সুস্মিতা দিকে তাকাও, দুজনে হেভি মজা পেয়ে গেছি, কি মজা। এখানে আমরা এসে খেলাধুলা করছিলাম,
গেটে কিন্তু সেরকম কিছু লেখা ছিল না, হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড এসে বললো তোমার টিকিট লাগবে। আমি জানি না কি হচ্ছে ব্যাপার স্যাপার, বলে পার হেড 20 টাকা করে টিকিট লাগবে। যাই হোক, হতেও পারে টিকিটের সিস্টেম এখানে হয়তো। তো এই পার্কটা ঘুরলাম, বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্ক। যাই হোক 5 মিনিটও এখানে দাঁড়ালাম না, 5 মিনিটের জন্য এখন 20 করে 3 জনকে 60 টাকা করে টিকিট প্রাইস দিতে হবে। গিয়েই দেখি কি ব্যাপার। না, উনি ঠিকই বলেছে, এই যে এখানে লেখা আছে টিকিট কাউন্টার, যদি আমরাই খেয়াল করিনি, এটা আমাদেরই দোষ। তো এই হলো এদের টিকিট, 20 টাকা করে নিয়েছে পার হেড। তো এখানে এসে আমরা সবাই মিলে স্টিং নিলাম, 25 রুপিস করে নিয়েছে। আরও মোমো ছিল এখানে, বাট আমরা মোমো নিচ্ছি না, কারণ মামি বললো বাড়িতে গিয়েই মোমো বানাবে, তাই আমরা মোমোটা ক্যান্সেল করলাম। আমরা যখন এসেছিলাম এখানটায় কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল, তো আবার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পুরো মেঘলা হয়ে গেল। এরকমই হয় পাহাড়ের ওয়েদার, এক্সপেক্ট করা যায় না কখন কেমন ওয়েদার হবে, পুরো আনপ্রেডিক্টেবল। এখন ঘড়িতে বাজে 5টা 10, আর আমরা বাড়িতে ঢুকলাম মোটামুটি 3:30টার সময়। তো 3:30টার সময় ঢুকে স্নান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট আমি একটু ফ্রি হয়ে বসলাম। মামি আজকে বিরিয়ানি বানিয়েছে, দারুণ হয়েছে। তবে তোমার সাথে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে, আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে ডাউহিল ফরেস্টে। তখন তো আমি তোমাকে বেশ বলছিলাম যে ডাউহিল ফরেস্টে কোনো আমার কিছুই ফিল হচ্ছিল না, কোনো হন্টেড বা ভুতুরে কিছুই পাচ্ছি না আমি, কেন লোকে এটা বলে, তখন আমি তোমাকে বলছিলাম। তো সেই ব্যাপারে একটা ইনসিডেন্ট ঘটেছে। আমরা পরে ইতে গেলাম, ওখানে ডাউহিল ইকো পার্কে গিয়েছিলাম। আমরা গিয়ে যখন ফিরছিলাম, ফেরার সময় আবার আমি ফরেস্টে ঢুকেছিলাম। ফরেস্টে ঢুকে একটু ডিপে ঢুকেছি যে আরও কিছু ভিডিও শ্যুট করবো, কারণ তখন মেঘলা হয়ে গেছিলো, ভিডিও শ্যুট করার জন্য ঢুকেছিলাম আমরা। যেই ঢুকে আমি আমার গোপ্রোটা বের করলাম, বের করে দেখি গোপ্রো কোনো মতে অন হচ্ছিল না। গোপ্রোতে আমার চার্জ ছিল, বেশ ভালোই চার্জ ছিল, কিন্তু কোনো মতেই অন হচ্ছিল না আমার। অনেক চেষ্টা করলাম, ভাবলাম কি হয়তো হ্যাং করে গেছে, ব্যাটারি খুললাম, আবার লাগালাম, অন চেষ্টা করলাম, কোনো মতেই চালু হলো না। তখনই বুঝে গেছি ব্যাপারটা কি, গন্ডগোলটা কোথায়। তখন আমি সুস্মিতাকে বললাম, দেখো এখন তো গোপ্রো অন হচ্ছে না, দেখবে বাড়ি গিয়ে গোপ্রো ঠিক অন হবে। ওকে আমি আস্তে আস্তে বলছিলাম। তো বাড়ি আসলাম, বাড়ি এসে যে আমি গোপ্রোটাকে সুইচটা অন করলাম, হ্যাঁ ঠিক 38% চার্জ আছে, গোপ্রো ঠিক অন হয়ে গেছে, কিন্তু ফরেস্টের ভেতরে ডেন্স ফরেস্টে কিন্তু অন হলো না। তো এই এক্সপিরিয়েন্স কিন্তু শুধু আমার না, এর আগেও আমি অনেকের থেকে শুনেছি যে অনেকেরই কিন্তু এরকম হয়, যারা ভিডিও ভেতরে শ্যুট করতে হয় তাদের ক্যামেরা বলো ফোন বলো সব কিন্তু সুইচ অফ হয়ে যায়। তো আমার সঙ্গে আজকে সিমিলার ঘটনা ঘটলো। ইনফ্যাক্ট আমি 2014 সালে একবার প্রথমবার ডাউহিল ফরেস্টে গিয়েছিলাম। তো ওখানেও আমার ফোনে তখন চার্জ ছিল, বেশ ভালোই চার্জ ছিল, অ্যাপ্রক্স 68% চার্জ ছিল। তো আমি যেই ফরেস্টের ভেতরে ঢুকেছিলাম, আমি কোনো ফটোই তুলতে পারলাম না। আমার চোখের সামনে দেখলাম 68% থেকে 1 সেকেন্ডের মধ্যে 15%, 0%, পুরো ফোন সুইচ অফ, কোনো মতো অন হলো না। আবার যে আমি বাড়িতে এসেছি, দেখি ফোন সুইচ অন করলাম, হ্যাঁ ঠিক 68% চার্জ আছে। তো এরকম একটা ব্যাপার কিন্তু ওখানে হয়। তো তোমাদের যদি কারো এই ব্যাপারে কোনো আইডিয়া থাকে, তোমরাও কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্টে করে জানাও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমাকে সাপোর্ট করার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিও। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে কালকে নর্থ সিকিমের পথে। তো এখন গুড বাই।